ভারত বরাবর নিচ্ছে এবং ভবিষ্যতেও নেবার চেষ্টা করবে। আর আমাদের যে 50টিরও বেশি অভিন্ন নদী, এই নদীগুলো মূলত উৎসমুখ ভারতে। ইলেকট্রিক কানেকশনের কারণে আপনার অনেকে এই পানির উচ্চতা বেড়ে যাওয়ায়, জলমগ্ন হওয়ায় সাপের উপদ্রবের মুখে যেমনি পড়েছেন, তেমনি ইলেকট্রোকাটেড হচ্ছে। দেখুন, গত শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি। গত 3 দশক ধরে যেই ব্যারাজ আটকানো ছিল, সেটি ভারত খুলে দিতে বাধ্য হয়েছে। এবার জলের তোর এত বেশি, এবং আপনি জানেন যে তারা উজানে, আমরা ভাটি অঞ্চলে। পার্বত্য ত্রিপুরা যে দেশীয় রাজ্যটি, এটি রিলাক্টেন্টলি ভারত এবং পাকিস্তানে দুই ডোমিনিয়নে বিভক্ত হওয়ার পর ব্রিটিশ রাজ মূলত তারা ভারতে যোগ দিয়েছিল, এবং এই ভারত ভুক্তি বিষয়ক মামলা 60 সন পর্যন্ত চলেছে আদালতে। ত্রিপুরার মহারানী ঢাকায় এসে 3 দিন অপেক্ষা করে যখন খাজা নাজিমুদ্দিনের সাক্ষাৎ পেলেন না, তখন রিলাক্টেন্টলি তাকে ভারতে যোগ দিতে হয়েছে, বা তাদের যোগ দিতে হয়েছে। এবং এমন ভাবে আমাদের এই পোকায় কাটা, মানে মথ ইটেন ট্রাঙ্কুলেটেড ম্যাপ অঙ্কন করে দিয়েছিলেন স্যার সিরিল রেডক্লিফ। তাতে যাবতীয় যত উঁচু জায়গা সব ভারতে, আর যাবতীয় যত নিচু জায়গা সব দিদানিস্ট পাকিস্তানে, তার ধারাবাহিকতায় বাংলাদেশে। তো ফলে ঐতিহাসিকভাবে এখানে নদী ব্যবস্থাপনার সুযোগ ওই অর্থে এককভাবে আমাদের পক্ষে করার সুযোগ নেই। আর যারা উঁচু জায়গায় বসবাস করেন, তারা ভ্যান্টেজ পয়েন্টে থাকেন, পজিশনে থাকেন, এবং বার্গেনিং, যে ফলে সেটার সুযোগ ভারত বরাবর নিচ্ছে এবং ভবিষ্যতেও নেবার চেষ্টা করবে। আর আমাদের যে 50টিরও বেশি অভিন্ন নদী, এই নদীগুলো মূলত উৎসমুখ ভারতে। কিছু কিছু ব্যতিক্রম আছে, যেমন ব্রহ্মপুত্র বা যমুনা চীন দেশ থেকে এসছে, আমাদের 3টা প্রধান নদীর একটি। তো ফলে অনবোর্ড চীনকেও নিতে হবে, নেপালকে নিতে হবে, ভুটানকে নিতে হবে। যদি আমরা নিতে সক্ষম হই, ভুটান, ভারত সব, মানে সবাইকে একসাথে বাদ ছেড়ে দিয়েছে? ডেফিনেটলি না, সবাইকে নিতে আমরা এটা না, আমি কম্প্রিহেন্সিভ যদি সেটেলমেন্টে যেতে হয়, তাহলে অনবোর্ড সবাইকে নিতে হবে। বাট টিল টু ডেট আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত সবসময় বাইল্যাটারালি ডিল করবার চেষ্টা করেছে। আপনার সার্কের এই যে ব্যর্থতা, এটা মূলত ফ্রুশনের দিকে যেতে পারেনি এই ক্লজের কারণে। যা কিছু সমস্যা বাইল্যাটারালি আপনার ডিল করতে হবে, মাল্টিল্যাটারাল অ্যাপ্রোচে যাওয়া যাবে না। এই মাল্টিল্যাটারাল অ্যাপ্রোচে না যাওয়ার কারণে আমাদের আজকে এই বিপদে পড়তে হচ্ছে। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, প্রায় চারদিকে তারা জলে, স্থলে, অন্তরিক্ষে বিদ্যমান, এবং এই যে চারদিকে অবস্থান, সেটার একটা অ্যাডভান্টেজ তারা নিচ্ছেন বা নিয়েছেন। আজকে আমাদের ফেনী, কুমিল্লা, তারপরে নোয়াখালী যে মহাপ্লাবনের মুখে পড়েছে, বা উত্তরবঙ্গে রংপুর, আবার আপনার সিলেটে যে ফ্লাশ ফ্লাড, ভারত। এবং এই যে 3 দশক পরে হঠাৎ করে বাঁধ এর গেট উন্মুক্ত করার কারণে আজকে এই ফ্লাশ ফ্লাডের অবস্থাটি তৈরি হয়েছে। আমি নিজে কুমিল্লায় অবস্থান করছিলাম, এবং জেলা প্রশাসক মহোদয়কে প্রত্যাহার করার কথা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, এবং পরে তিনি ক্যাবিনেট ডিভিশন থেকে বার্তা পেয়েছেন যে না, এই বন্যা পরিস্থিতির সম্মুখীন যেহেতু
এই অঞ্চল, সুতরাং এখন উইথড্র হয়ে চলে আসার কোনো সুযোগ নেই। আবার এর পাশাপাশি যে কাণ্ডগুলো ঘটছে, মানুষজন ইলেকট্রোকাউটেড হচ্ছেন, অর্থাৎ তড়িতাহত হচ্ছেন। আপনার ইলেকট্রিক কানেকশনের কারণে আপনার অনেকে এই পানির উচ্চতা বেড়ে যাওয়ায়, জলমগ্ন হওয়ায় সাপের উপদ্রবের মুখে যেমনি পড়েছেন, তেমনি ইলেকট্রোকাউটেড হচ্ছে। নানামুখী সংকটের বেড়াজালে আমাদের পড়তে হয়েছে। এবং খেয়াল করে দেখেন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, এমনকি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন বিক্ষোভ ফেটে পড়লেন, এই ধরনের ফ্লাডের কারণে ভারতকে দায়ী করে তারা বহু স্লোগান উত্থিত করেছেন। এই বিষয়গুলো ন্যাচারালি ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির নজরে পড়েছে এবং তারা কিন্তু ওটা ব্যাখ্যা দেবার চেষ্টা করেছে। ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, যে এক্সপ্রেশনটা আছে, অনেকটা সেই রকম একটি বিষয়। এবং ফর্মালি যখন কগনিজেন্সে নিয়ে এই বিষয়ে আপনার স্টেটমেন্ট ইস্যু করেছে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি অফ ইন্ডিয়া, তখন বুঝতে হবে যে এইটা নিছক আপনার প্রাকৃতিক ভাবে বিশ্লেষণ করবার সুযোগ নেই, এটার একটা রাজনীতি আছে। সেই বিষয়টার স্বরূপ আমাদের অন্বেষণ করাটা জরুরি। ধন্যবাদ।